যেহেতু বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের একটি বড় অংশের, ফলে এটি এই সীমান্ত রাজনীতিতে একটি প্রভাব ফেলতে পারে কিনা বা আমাদের নতুন করে ভাবনার বিষয় রয়েছে কিনা? যে অবশ্যই এটা নিয়ে তো সিরিয়াস একটা কনসার্ন আছেই, কারণ আপনি দেখেছেন যে ইতিমধ্যে মানে যাকে আমরা সম্ভাব্য মানে সিএম হিসাবে দেখছি আর কি, তার কমেন্টগুলো তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব সিভিয়ারলি চাউর করেছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে মানে বাংলাদেশের কনটেক্সটে একটু সিভিয়ার কমেন্ট অলরেডি তিনি করেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে একমাত্র বৈধ প্রধানমন্ত্রী, কারেন্ট গভর্নমেন্টকেও তিনি অবৈধ বলেছেন আর কি। সো এই কনটেক্সটটা তো ডেফিনেটলি মানে উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কেসটা কীভাবে যাচ্ছে। এবং আপনি দেখেন যে যেই প্রসেসের মধ্যে দিয়ে বিজেপির চেটিয়া একটা আধিপত্য পশ্চিমবঙ্গে আমরা দেখলাম। হিস্ট্রি যদি আপনি রিকল করেন 2001, 6, 11 এবং তারপর 16, মানে খুব গ্র্যাজুয়ালি আমরা 1-6 দেখলাম যে একেবারে বামের একচেটিয়া আধিপত্য, তারপর তৃণমূল কংগ্রেস, এবং গ্র্যাজুয়ালি 2021-এ আমরা যেই কামব্যাকটা হচ্ছে বিজেপির কাছে 77টা আসন আই গেছে আমি যদি ভুল না করি, যেই কামব্যাকটা ওরা করলো, তখনই কিন্তু এটা মানে ডিসকাশনেই ছিল যে হয়তো বিজেপি একটা একচেটিয়া মনোভাব নিয়েই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে আগাচ্ছেন। পশ্চিমবঙ্গ তো আসলে একটা কালচারাল হাবও ইনফ্যাক্ট ইন আ ওয়ে আর কি। কাজেই সেখানে একটা বাম আধিপত্য, ইভেন মানে মমতা ব্যানার্জির যিনি যেটা ব্যাক মানে যদি আপনি বলেন তার পড়াশোনার যে ক্ষেত্রবিন্দু যদি আমরা বলি, তিনি তো লেফট পলিটিক্স থেকেই আসলে ইনফ্লুয়েন্সড। এবং সব মিলে এবার মানে পুরো ঘটনাটা আমাদের জন্য একটা কনসার্নিং কেস। কারণ দেখেন, একটা হচ্ছে আপনি যদি কেন্দ্রীয় সরকারের দিকে তাকান, কেন্দ্রীয় সরকারের সাথে হয়তো আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের একটা বিষয় আছে, কিন্তু এটা কেন কনসার্নিং দেখেন, আমি একটা যে ছোটো জিনিস রিকল করে দিই আপনাকে। তিস্তা নিয়ে যখন আলাপ হচ্ছিল, তিস্তা একটা পজিটিভ জায়গায় ছিল। এই পজিটিভ জায়গায় শুধুমাত্র মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিন্তু একটা ভেটোর কারণে আমরা তখন আগাতে পারিনি, মমতা যিনি তৎকালীন মুখ্যমন্ত্রী। তো তার ভেটোর কারণে তার মানে পাওয়ার হোল্ডিং ব্যাপারটা কেমন, মানে একজন সিএম সে কিন্তু খুব একচেটিয়া পাওয়ার প্র্যাকটিস সেখানে করতে পারে। আর এখন যদি মানে যারা এখন ক্ষমতায় আসীন হচ্ছেন, তাদের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশের রানিং গভর্নমেন্ট রুলিং গভর্নমেন্ট সম্পর্কে, বা বাংলাদেশের যে একটা ডেমোক্রেটিক একটা ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে গেছে, এই টোটাল কনটেক্সট সম্পর্কে তাদের যে মনোভাব, এই মনোভাবটা তো আসলে আমাদের ভাববার বিষয়। এবং আমাদের এই সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে যদি আপনি তাকান, যে যেভাবে করে পুশিং করা হচ্ছে বর্ডারে, আমি এক্স্যাক্ট ফিগারটা ভুলে গেছি, খুবই ইনফরমেটিভ একটা আমি পড়ছিলাম মাঝখানে। পুশিনের ঘটনা কিন্তু একেবারে রিমার্কেবল এবং এটাও খুব বড় পরিসরে হচ্ছে এখন। মানে কারেন্ট কনটেক্সট থেকে এই নির্বাচন পরবর্তী যে সহিংসতা, আপনি বিভিন্ন জরিপ কিন্তু এটা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কেন্দ্র করে যারা যেটা বললেন যে বুথ ফেরত যে জরিপগুলো হয়, সেগুলোতেও কিন্তু এই আশঙ্কার কথা একেবারেই কিন্তু বড় করে আসছে যে পশ্চিমবঙ্গের বড় রকম মানে এথনিক ক্লিনজিং, ওই জায়গায় যদি আমরা মুসলমানদেরকে মানে ছোট সংখ্যা যদি গ্রুপ বলি, তাদের উপরে এটা কিন্তু আসতে পারে। অন্যভাবে যেটি আপনি উদাহরণ দিচ্ছিলেন যে তখন মমতা ব্যানার্জির ভেটোর কারণে চুক্তিটি হয়নি, এখনকার সরকার তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই দলের, ফলে সেটির ক্ষেত্রে দলের কেন্দ্র সরকারের মনোভাবটাই ওইটা হইলে ঠিক ছিল, মানে ওইটা হইলে হয়তো এটা ঠিক ছিল। আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার দেখেন, এটা আমাদের বাংলাদেশে এটা ওনারা অনেক সিনিয়র, ওনারা আরো ভালো জানবেন, কিন্তু দেখেন মানে ভারতের বৃষ্টিতে আমাদের ছাতা ধরার অভিজ্ঞতা কিন্তু নতুন না। ওই সময় যখন শেখ হাসিনা ছিল, আমরা দেখতাম যে মোদি এবার আসলে বোধহয় শেখ হাসিনার পতন হবে, এরপর যদি এবার কোনো রকম রাহুল গান্ধী চলে আসে শেখ হাসিনার পতন হবে, আমরা কিন্তু ওই সময় ছাতাগুলো ধরতাম আর কি। তো এটা একটা ইম্প্যাক্ট, ডেফিনেটলি ইম্প্যাক্ট। আপনি যে প্রশ্নটা করছেন যথার্থ, যে কেন্দ্রীয় সরকারের সাথে তো মানে এই গভর্নমেন্টের হয়তো একটা ভালো সম্পর্কের জায়গায় আমরা আস্তে আস্তে দেখতেছি ভারতের সাথে আগাচ্ছে। এখন সমস্যাটা তো এটা না, ওই জন্যই বলছি যে মানে আপনার বিধানসভা এটা তো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, ঠিক আছে, এটার একটা লেজুর আছে কেন্দ্রীয় সরকারের সাথে, বা দলীয় একটা লেজুর আছে, কিন্তু বিধানসভার যিনি ওইখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন, মুখ্যমন্ত্রীর ভিউ পয়েন্টটা কি, মুখ্যমন্ত্রীর ভিউ পয়েন্ট কিন্তু ম্যাটার করে। ধরেন পুরো দলের একটা ভিউ পয়েন্ট আছে, তো মুখ্যমন্ত্রী যে ধরনের এগ্রেসিভ চিন্তাধারা থেকে বিলং করেন, সেটা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল মানে ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে। তবে আমি জাস্ট একটা ছোট্ট এডিশন আমি এখানে বলি, তবে আমি যেভাবে করে দেখি সেটা হচ্ছে যে এই যে পুরো মানে এক্সট্রিম রাইটিস্টদের যে উত্থান পুরো ভারতবর্ষ জুড়ে, এটা পুরো ভারতবর্ষের জন্য একটা বিপ্লবের আগাম বার্তা, এটা আমি এভাবে করেই দেখি। অ্যান্ড আমার কাছে ফিল হয় যে এটা হয়তো পুরো ভারতবর্ষেই একটা বড় বিপ্লবের দিকে দ্রুততম সময়। কাফি ভাই বলছিলেন যে আমাদের এখানেও সেরকমের চেষ্টা হচ্ছিল, এরকম চেষ্টাটা আসলে কাফি ভাইরাও তো দেখেছেন, আমরা এইভাবে করে দেখিনি। কারণ আমরা ওই সময়টাতে যেমন দেখেন একটা বড় বক্তব্যের মাঝখানে সংসদের মধ্যে একজন মানে প্রভাবশালী একজন জি তিনি বলেছেন যে কোথাও নাকি কিছু মানে গান হয় নাই, নাচ হয় নাই। আমি আপনাকে রেফারেন্স ধরে বলতে পারবো, হাজার হাজার প্রোগ্রাম হয়েছে,
না, আমি সেটি বলছি এটাই না। একজন rhetoric। সংসদ সদস্য, জামাতের একজন সংসদ সদস্য, তিনি মানুষের এই আইনকে কবর দিয়ে কোরআনের আইন বাস্তবায়নের কথা এটা বলছেন। তার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে। জামাত দল হিসাবে এই ধরনের ওপিনিয়ন হিসেবে থাকলে আমি বলেন। জাস্ট একদম এক লাইনে জাস্ট এক লাইন বলি। জামাতের স্লোগানই তো দেখেন, আল্লাহর আইন সৎ লোকের তাহলে শাসন। এক লাইনে বলে দিলি আল্লাহ আইনের সাথে ডেমোক্রেটিক প্রসেসের তো একটা বিরাট ক্ল্যাশ আছে। তাহলে জামাত ইসলামী ডেমোক্রেটিক প্রসেসে আসলো কেন? তার মানে জামাত এটা বিশ্বাস করে না, সিম্পল।